আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে নিরপেক্ষ সমঝোতা। নিরপেক্ষ সমঝোতা আমি প্রথম যে ভূমিকাটা সেটা নিরপেক্ষ সমঝোতার প্রথম চ্যাপ্টারে বা প্রথম পর্যায়ে আমি আলোকপাত করেছিলাম। এখন আমি করব নিরপেক্ষ সমঝোতার দ্বিতীয় পর্ব। এটা হচ্ছে যে দ্বন্দ্ব নিয়ন্ত্রণে নিরপেক্ষ সমঝোতা বইয়ের একটি অংশ। এখানে আমি যেটা উল্লেখ করব আজকে সেটা হচ্ছে দ্বন্দ্বের স্বরূপ, দ্বন্দ্বের চেহারাটা কেমন। দ্বন্দ্বের এখানে রয়ে গেছে যে দ্বন্দ্বের বিস্তার আছে, এখানে রয়ে গেছে ধর্ম ও দ্বন্দ্ব, এখানে আরও থাকছে অধিকার ও ক্ষমতা, স্বয়ং আমি, নেতৃত্ব ও বিকৃত রূপ, পঞ্জীভূত সমস্যা ও বিকৃত রূপ, মনের বহুমুখী কার্যক্রম। এখানে এই 7টা পয়েন্ট এই দ্বন্দ্বের স্বরূপের মধ্যে থাকছে। আমি একটার পর একটা আমি আলোচনা করব। আজকে যেটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে দ্বন্দ্বের স্বরূপ নিয়ে সামান্য আলোচনা করব, তারপরে দ্বন্দ্বের বিস্তার আমি শুরু করব এবং দ্বন্দ্বের বিস্তারের সামান্য কিছু অংশ আমি আজকে আলোচনা করব। আপনারা আশা করি আমার সাথে থাকবেন এবং দ্বন্দ্ব কীভাবে হয়, দ্বন্দ্বের বিস্তারটা কীভাবে হয়, দ্বন্দ্বের কারণগুলি কী, আপনারা সহজেই তা বুঝতে পারবেন। দ্বন্দ্বের স্বরূপে আসছে যে আমি যদি পরিবার থেকে চিন্তা করি, মনে করি আমি পরিবারে আছি, পরিবার থেকে চিন্তা করি পিতা যাই হুকুম করেন তাই ঠিক। অফিসের কথা যদি আমি চিন্তা করি, যে অফিস আদালতের কথা যদি চিন্তা করি, তাহলে কর্মকর্তা যাই আদেশ করেন তাই ঠিক। গ্রামের কথা যদি আমি চিন্তা করি তাহলে মেম্বার সাহেব যা ভালো মনে করেন তাই ঠিক। ইউনিয়নের কথা যদি আমি চিন্তা করি, যে চেয়ারম্যান সাহেব যা ভালো মনে করেন তাই ঠিক। দেশের কথা যদি আমি চিন্তা করি, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যা ভালো মনে করেন তাই ঠিক। বিশ্বের কথা যদি আমি চিন্তা করি, পরাশক্তি 5 যা ভালো মনে করেন তাই ঠিক। একজন পিতার নিয়ন্ত্রণের কারণে ছেলে মেয়ে অবাধ্য হয়, বখাটে হয়। গ্রামের মেম্বারের নিয়ন্ত্রণের কারণেই গ্রামের ভেতরে অসামাজিক কাজ হয়। চেয়ারম্যানের নিয়ন্ত্রণের কারণেই গ্রামগুলির মধ্যে মারামারি কাটাকাটি হয়। দেশের প্রশাসনিক অবকাঠামো দুর্বলতার কারণেই হত্যা, গুম, চোরাচালান, মাদক ব্যবসা ইত্যাদি সম্পন্ন হয়। জাতিসংঘের সঠিক প্রশাসনিক অবকাঠামো নিয়ন্ত্রণের অভাবেই এক দেশ অন্য দেশের সাথে দ্বন্দ্ব, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, দেশের ভেতরে যে দ্বন্দ্ব, জাতিতে জাতিতে দ্বন্দ্ব, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, সাদা কালোর দ্বন্দ্ব আমরা দেখতে পাই। জাতিসংঘের প্রশাসনিক নিয়ন্ত্রণের সঠিক অবকাঠামো বাস্তবায়ন করতে সক্ষম হলে দেশের দ্বন্দ্ব, এমনকি যে কোনো দেশের ভেতরের দ্বন্দ্ব বন্ধ করা সম্ভব। একটি দেশের প্রশাসনিক অবকাঠামো দেশের ভেতরের যে কোনো সমস্যা সমাধানে বদ্ধপরিকর। সঠিক অবকাঠামো প্রয়োগে অভ্যন্তরীণ যে কোনো অসন্তোষ, হানাহানি, মারামারি বন্ধ করা সম্ভব। অভ্যন্তরীণ প্রশাসনিক অবকাঠামো সঠিকভাবে পরিচালিত যদি করতে পারি আমরা, তাহলে জমি দখল, পুলিশের হয়রানি, নেতার হয়রানি, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হতো। অভ্যন্তরীণ যে ভিতরগত যে দেশের ভেতরে যে সঠিক প্রশাসনিক যদি অবকাঠামো যদি আমরা প্রয়োগ করতে সক্ষম হই, তাহলে শহরে, ইউনিয়নে, গ্রামে, মহল্লায়, এমনকি ব্যক্তিবিশেষের বিকৃত নেতৃত্ব বন্ধ হতো, যার কারণে আমাদেরকে সাজাতে হবে উপর থেকে নিচ পর্যন্ত। জাতিসংঘের প্রশাসনিক অবকাঠামো সাজাতে সক্ষম হলে প্রত্যেক দেশের সমস্যা সমাধান হতো। প্রত্যেকটি দেশের ভেতর কোনো অন্যায় কাজ হতো না। যে কোনো অপরাধ, দুর্নীতি, আত্মসাৎ, অপহরণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, কারো জায়গা দখল, সাদা কালোর সংঘর্ষ, মারামারি, যে কোনো দ্বন্দ্ব পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, বন্ধ হতো। জনগণের যে কোনো সমস্যায়, রাজনৈতিক দলের দ্বন্দ্ব, গোত্র গোষ্ঠী জাতির যে কোনো দ্বন্দ্ব নির্দিষ্ট বিচার ব্যবস্থায় কায়েম থাকা। এখানে আমরা দেখছি
যে জনগণের যে কোনো সমস্যায় রাজনৈতিক দল বলি, আমরা গোত্রে গোত্রে বলি, গোষ্ঠী গোষ্ঠী বলি, জাতির জাতি বলি, যে কোনো সমস্যায় যে কোনো যদি আমাদের দ্বন্দ্বে আমরা যদি নির্দিষ্ট বিচার ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, তাহলে এই সমস্ত অপরাধগুলি বন্ধ করা সম্ভব। যে বিচার ব্যবস্থা মানসিক স্তরে আঘাত করবে, একটা হচ্ছে যে বর্তমান যে বিচার ব্যবস্থা চলতেছে শারীরিক, মানসিক এবং আর্থিক, তিনটা স্টেপে, তিনটা স্তরে যে মানে বিচার ব্যবস্থা বর্তমানে বিশ্বে চালু আছে, এতে দেখা যায় যারা অপরাধী কিংবা অপরাধীর আত্মীয় স্বজনের মাধ্যমে জরিপ করে দেখা যায় যে এখানে সাধারণত দেখা যায় 1.38%, মানে 1.38% মানুষ এই বর্তমান বিচার ব্যবস্থাকে ভয় পায়। বাকি যে যারা আছেন তারা এখানে ভয় পায় না। তার মানে 2%ও যারা অপরাধী তারা ভয় পাচ্ছে না এখানে। তাই আমি জিনিসটা বলছি যে বিচার ব্যবস্থায় যদি মানসিক স্তরে যদি আঘাত করবে, হ্যাঁ, সহজাত প্রবৃত্তি ভয়ের আয়ত্তে থাকবে, সে ধরনের বিচার ব্যবস্থা কায়েম করা। বিচার ব্যবস্থাটা এমন হইতে হবে যাতে সে মানসিক স্তরে, মানসিক লেভেল যেটা আছে, মানসিক যে লেভেল, ওই লেভেলে যে আমাদের যে ভয়ের যে আওতায় আছে সেই ভয়ের আওতায় হিট করতে হবে ওখানে। আর না হলে সেই বিচার ব্যবস্থা সঠিকভাবে বিচার ব্যবস্থা বিশ্বে কিংবা কোনো দেশে কিংবা বিশ্বে কায়েম করা সম্ভব নয়। যা আমি দুর্নীতি ও অপরাধ নিয়ন্ত্রণে ক্রেডিট সিস্টেমে উল্লেখ করেছি। যে কোনো দেশ এই নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করতে যদি সক্ষম হয়, অপরাধীগণ বেকার হয়ে পড়বে। সাধারণত দেখা যায় যে ক্রেডিট সিস্টেমটা এমন একটা সিস্টেম যে কাউকে কোনো অপরাধ করতে সে দিবে না। কেউ যদি অপরাধ করে সে মানে বেশিক্ষণ টিকতে পারে না, কিংবা অপরাধী যে কোনো অপরাধী হোক সে ধরা পড়ে যায়। অতএব অপরাধ করতে তারা ব্যর্থ হয়। তো এই ধরনের অপরাধীরা কিন্তু একসময় দেখা যাবে বেকার হয়ে যাবে। সেই জন্য অপরাধীরা যাতে মানে তাদের কোনো কাজ থাকবে না, তাদের কোনো সমাজের সাথে, এই সমস্ত লোকদের যদি সমাজের সাথে যদি সমন্বয় করে চলতে হয়, তাহলে তাদের জন্য রয়েছে জীবিকা অর্জনে দক্ষতার বই প্রণয়ন করা হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা অপরাধ থেকে সরে আসবে, খারাপ রাস্তা থেকে সরে আসবে, তাদেরকে সমাজের সাথে সমন্বয় করার জন্য। আমরা এখন আসতেছি দ্বন্দ্বের যে দ্বন্দ্বের বিস্তার কীভাবে হয় এখন আমরা তা দেখব। আবেগ মানুষের সহজাত ধর্ম। আবেগটা কিন্তু সবার আছে, এমন কেউ মানুষ নাই যা তার আবেগ নেই। সাধারণভাবে বলা যায় যে কোনো উদ্দীপক আমাদের ভেতর যে উত্তেজনা বা অনুভূতির মাধ্যমে আচরণে প্রকাশ পায়, তাকেই আবেগ বলা যেতে পারে। আবেগ সমস্ত মানুষের মধ্যে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আবেগ ছাড়া কোনো মানুষ নেই। মানুষের প্রত্যেকটি আচরণ আবেগ তাড়িত হয়ে থাকে। এই আবেগ প্রত্যেকটি মানুষের মধ্যে সমানভাবে কাজ করে না, এমনকি আবেগ অভিজ্ঞতা লব্ধ হয়ে থাকে। তার মানে অনেক সময় দেখা যায় করতে সাধারণ যে কোনো একটা জিনিস আমি প্র্যাকটিস করতে এটা ওই যে আবেগের মধ্যে হয়ে যায়, অটোমেটিকলি আমরা করে ফেলি। এই আবেগ অন্যের প্ররোচনায় পরিবর্তন হতে দেখা যায়। যে অন্য প্ররোচনা, আমরা অনেক সময় বলি যে আমি আসলে করি নাই, তা অমুক ভাই, অমুক দাদা, অমুক চাচা বারবার বলাতে আমি কাজটা করে ফেলছি। তার মানে একটা কথা যদি, একটা কাজ যদি বারবার বলা হয় যে এটা করো, যদি তাকে বারবার বলা হয়, তাহলে দেখা যায় 5, 6, 7 বার বললে, 7 বার 8 বার যদি তাকে ওই মানুষটাকে বলে, তার ভিতরে ওই ধরনের ক্রিয়েটিভ একটা সৃষ্টি হয়, সে ওই কাজটা করে ফেলে। এটাকে আমরা সাধারণত বলা হয় যে প্ররোচনা। যে প্ররোচনার মাধ্যমেও অনেক সময় দেখা যায় আবেগ উল্টাপাল্টার দিকে ধাবিত হইতে দেখা যায়। আবেগই মানুষকে ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্নায় তাড়িত করে। তাইলে দেখা যায় যে আবেগটা দিয়েই আমরা কিন্তু চলছি। যে সমস্ত আবেগ সবার মধ্যে বিরাজমান তাকেই সহজাত বলা হয়েছে। জরিপে দেখা যায় কিছু মানুষ নির্দিষ্ট কাজটি আবেগ তাড়িত হয়ে করছে, একই কাজ অনেকেই করছে না, যা জরিপ নির্দেশ করে। আবেগ মানুষকে তাড়িত করে। আবেগই মানুষকে বিভিন্ন সময়ে চিন্তা চেতনায়, চেষ্টা বিফলতায়, ভাবনা চিন্তায়, আকাঙ্ক্ষায়, ইচ্ছায়
ভালোবাসায়, ঘৃণায়, অভাব, চাহিদায়, ব্যথা বেদনায়, সাহস ভয়ে, মারামারি কাটাকাটি, খেলাধুলা, হাসি তামাশায় দিন অতিবাহিত করে। দ্বন্দ্ব সব জায়গায় সর্বক্ষেত্রে বিরাজমান। গণতান্ত্রিক হোক, সমাজতান্ত্রিক হোক, এক নায়কতান্ত্রিক হোক, প্রত্যেক দেশের প্রায় ক্ষেত্রেই দ্বন্দ্ব বিরাজমান। স্বয়ং আমি দ্বন্দ্বের মূল কারণ, কেন এবং কিভাবে, যা স্বয়ং আমি এর অধ্যায়ে আলোচনা করব। নেতার নেতৃত্বে কিভাবে প্রভাব বিস্তার করে, যা যে কোনো সময় বিকৃত রূপ ধারণ করতে পারে। নেতার বিকৃত রূপের কারণে এক নেতা অন্য নেতার সাথে, এক দেশ অন্য দেশের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, ভিন্ন জাতি, সম্প্রদায়, ধর্ম, বর্ণ, গোত্র দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। কোনো সমাজে, গোত্রে বা প্রতিষ্ঠানে অধিকার আদায়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমরা দেখতে পাই যে কোনো সমাজে আমরা দেখতে পাই, যে কোনো দেশে দেখতে পাই যে অধিকার আদায়ের জন্য দ্বন্দ্বের আমরা সৃষ্টি করি, যে আমরা এটা চাই, এটা আমরা করতে চাই বা এটা আমরা করব, সেটার জন্য দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমরা সমাজের মধ্যে অস্থির ও বিশৃঙ্খল রূপ দেখতে পাই। তার একমাত্র কারণ বিভিন্ন ধরনের দ্বন্দ্ব। আমরা বিভিন্নভাবে দ্বন্দ্বকে বিশ্লেষণ করব। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী পর্যায়ে আমি পরবর্তী স্টেপ নিয়ে আলোচনা করব।